হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডের আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একটি প্লাস্টিকের বোতল তৈরির কারখানা রয়েছে। সেই প্লাস্টিকের বোতল তৈরির কারখানায় শুভ প্রামাণিক নামে এক যুবক তিনি কাজ করতেন এবং শুভর এক সহকর্মী তিনি যেটা বলছিলেন তার যেটা স্পষ্ট বক্তব্য যে সেই কারখানায় একটি জেনারেটর ছিল, সেই জেনারেটরের মধ্যে কিন্তু বিদ্যুতের সংযোগ ছিল এবং সেই বিদ্যুৎ সংযোগেই তার কিন্তু মৃত্যু হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় শুভর। এই সেই প্লাস্টিকের কারখানা, প্লাস্টিকের বোতল তৈরির কারখানা, এখানেই কিন্তু একটা জেনারেটরটা রাখা ছিল এবং তুমি দেখতে পাচ্ছ যে গোটা কারখানাটা কিন্তু জলের তলায় রয়ে গিয়েছে এবং এখানে জল জমা অবস্থায় রয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে এই কারখানা, যেটা কারখানার পাশেই একটা অফিস রয়েছে, সেই অফিসে একজন বললেন তিনি খুব বেশি জানেন না, কিন্তু শুভর মৃত্যু হয়েছে সেই বিষয়টা তারা জানেন। এখানে দেখাবো বা প্লাস্টিকের বোতল তৈরির এই যে কারখানা, এই প্লাস্টিকের বোতল তৈরির কারখানাতেই ঘটনাটা ঘটে এবং একের পর এক মৃত্যু, যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্ক। এইখানে যেখানে রয়েছে আমরা ঠিক তার পেছনে এই অভিষিক্তা ক্রসিং কালিকাপুর সেইখানে, এবং এই জায়গাটা এই যে গাড়ি দেখতে পাচ্ছ ঠিক তার পেছনে আমার সহকর্মীকে বলবো এগিয়ে আসতে। সেখানে যেটা জানা যাচ্ছে গড়ফার এক বাসিন্দা, তিনি সাইকেল করে যাচ্ছিলেন এবং সাইকেল করে তিনি তার কর্মস্থলে যাচ্ছিলেন, রীতিমতো বাধ্য হচ্ছিলেন কর্মস্থলে যেতে এবং সেই কর্মস্থলে যাওয়ার পথেই এইখানে তিনি সাইকেল করে যে ডান দিকে যে ঘেঁষে দেখতে পাচ্ছ রেলিংগুলো, সেই ডান দিক ঘেঁষে রেলিং দিয়ে তিনি যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে তিনি এগোতে গিয়ে আচমকা তারপরে পড়ে যান। তারা বুঝতে পারেননি কী জন্যে পড়ে যান, তারা এগিয়ে যান এবং এগিয়ে যাওয়ার সময় তারা বুঝতে পারেন যে জলে তারা যে বিদ্যুৎ প্রবাহ আছে সেটা বুঝতে পারেন এবং তারা এগোন না। কিন্তু প্রায় মিনিট 20 সেই ব্যক্তি এইখানে পড়ে থাকে যেখানে সাইকেলটা পড়ে আছে। দেখতে পাচ্ছ আমার সহকর্মী দীপ্ত দেখাচ্ছে সেই জায়গাটা, এবং এইখানে তিনি পড়ে থাকার পর যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য যে এলাকায় যে মণ্ডপের যে বাঁশ আছে সেই বাঁশগুলো দিয়ে তাকে ফেলে উদ্ধার করা হয়, তাকে নিয়ে আসা হয় পাশে আরেকটি জায়গায় এবং সেখানে নিয়ে গিয়ে তার যে পরিচয় এবং তার অন্যান্য যে জিনিসপত্র সেগুলো দেখা হয়। দেখার পরে তার বাড়িতে জানানো হয়, পুলিশকে জানানো হয়। প্রায় আধ ঘন্টা পর পুলিশের পরিস্থিতির পক্ষে থেকে সেটাকে উদ্ধার করা হয়, এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে পুরো জায়গায় বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন নয়, তেমনই স্থানীয় যারা পুলিশের এখানে যারা আধিকারিক আছে তারা বলছেন। এবং দেখতে পাচ্ছ দৃশ্যটা এখানে এই যে এখানে কর্ডন অফ করা হয়েছে, সেই কর্ডন অফ করার জন্যে এখানে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। আর যারা বেরিয়েছেন রাস্তায় তারা বাধ্য হয়ে রাস্তায় জল ডিঙিয়ে এই বিপজ্জনকভাবে তাদেরকে যেতে হচ্ছে। সারা রাত ধরে আকাশ ভাঙা বৃষ্টি এবং চরম দুর্ভোগ। আজকে সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি বাইপাস সংলগ্ন টেগোর পার্ক এলাকায়। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে বাইপাস এবং বাইপাস থেকে ঠিক এই যে লেন যাচ্ছে টেগোর পার্ক, অর্থাৎ বাইপাস থেকে যে রাস্তা ভেতরের দিকে যাচ্ছে সেই রাস্তা পুরোপুরি জলমগ্ন, হাঁটু পর্যন্ত জল। একটা গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি একটি বাইক, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ এভাবেই শুধুমাত্র টেগোর পার্ক নয়, কসবার বিভিন্ন এলাকায় যেহেতু জল জমে রয়েছে, চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা এই এলাকায় থাকেন। এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাইপাস থেকে টেগোর পার্কের দিকে যারা আসছেন, ভেতরের দিকে বাড়ির দিকে যাবেন, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু যেতে পারছেন না। তারা যেতে পারছেন না, না 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 যাওয়া যাচ্ছে না, পুরো মানে কোমর উপরে জল আছে। আপনি তো জল, আমি 30টা বছর টেগোর পার্কে বাড়ি করেছি, আমার এখন তো টেগোর পার্কে এই প্রথম জল জমে গেছে। 30 বছর হলো আমার বাড়ি টেগোর পার্কে। বাইপাস সংলগ্ন এলাকা এবং কোমর পর্যন্ত জল আছে আমরা দেখতে পাচ্ছি, খুব সমস্যা। প্রচণ্ড কালকে রাত থেকে এরকম অবস্থা, কালকে রাত্রি 2টো থেকে এরকম অবস্থা, এখনো পর্যন্ত জল মানে নামার নেই, মানে এত অসুবিধা হচ্ছে যেতে আসতে। তো প্যান্ট জামাও করতে হচ্ছে না, ভিজে গেছে, কি করবো টাওয়াল করে। খাবারের জল নেই, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে গেছে, বাড়িতেও জল ঢুকেছে, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে আছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যারা নিজের কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন তারা কিন্তু এভাবেই দুর্ভোগের শিকার হচ্ছেন। একটা দেখতে পাচ্ছি আমরা একজন মেয়ে, তিনি কিন্তু প্রায় কোমর পর্যন্ত জল পার করে এসে পৌঁছেছেন।
এবং এভাবে একটি বাইক খারাপ হয়ে গেছে, বাইক ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো। দাদা, বাইক বন্ধ হয়ে গেল? লাইনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু জল আছে কোমর পর্যন্ত জল আছে, ওটা ভিতরে পুরো তিলজলা হাই স্কুল পর্যন্ত। প্রায় এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার এভাবেই কিন্তু কোমর পর্যন্ত জল, এবং যারা সাহস করে কাজের জন্য বেরিয়েছেন তাদের এভাবেই কোমর পর্যন্ত জল পার করে আসতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি, সামনে বাইক, অর্থাৎ কসবার বিভিন্ন এলাকায় কিন্তু এভাবেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যারা নিজের বিভিন্ন কাজের জন্য ইমার্জেন্সিতে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন। চারিদিকে জল থই থই করছে, একের পর এক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু কলকাতার রাজপথ থেকে আরম্ভ করে অফিস পাড়া চারিদিকে জল তো রয়েছেই, জল রয়েছে হাসপাতালেও। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখা যাচ্ছে জল থই থই করছে। আর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রয়েছি, যেখানে দেখা যাচ্ছে বনগাঁ থেকে এক পরিবার এসছেন ভ্যানে করে, বয়স্ক তাদের যে সদস্য যাকে দেখাতে এসছেন তিনি ভ্যানের মধ্যে বসে রয়েছেন। তার কারণ তার চিকিৎসা করানোর জন্য। তার কি টেস্ট আছে? হ্যাঁ, টেস্ট আছে, রক্তের রিপোর্ট আছে আর ইকো আছে। করাতে পেরেছেন? না, ইকো এখনো পাঠানো না, রক্ত রিপোর্টটা না খেয়ে খালি পেটে রিপোর্টটা 10টা বেজে যাচ্ছে, এখনো লাইনে দাঁড়িয়ে আছি, স্টাফ এখনো আসেনি। ডেটই খুঁজি, বললো ডেট নিয়ে যাবে, তা ডেট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই লাইনে, এই স্টেট। এখন তো খোলার সময় হয়ে গেছে। হ্যাঁ, খোলা বললো 9টার সময় খোলার টাইম হয়ে গেছে। হ্যাঁ, এখনো খুলেনি, দেখুন এখনো। কি বলছে জলের জন্য আটকে আছে? হ্যাঁ, বাসে খুলবে, কখন খুলবে এখন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বন্যা। দিদি, কতক্ষণ অপেক্ষা করছো? চারিদিকে জল তো। অসুবিধা তো দেখতে পাচ্ছি। দেখাই যাচ্ছে যে পুরোপুরি ভ্যানের মধ্যে একজন বৃদ্ধাকে নিয়ে পরিবারের সদস্যরা তারা এসছেন, এবং পরিবারের সদস্যরা তারা অসুবিধার কথা বলছেন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা আমরা দেখছি, এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে এর আশেপাশে যেই দিকে তাকানো যায় সেদিকে কোথাও কোমর অবধি, কোথাও হাঁটু অবধি জল, এবং অনেক যেগুলো খোলার কথা ওপিডি থেকে আরম্ভ করে যে ল্যাবরেটরি যেখান থেকে রিপোর্ট নিতে মানুষ আসেন সেগুলো খুলতে পারছে না। তার কারণ অনেক স্টাফ আসতে পারছেন না। কিছুক্ষণ আগে ট্রপিক্যাল মেডিসিনে আমরা দেখলাম সেখানের একজন স্টাফ কি ভ্যানে করে কোনো রকমে তিনি হাসপাতালে পৌঁছলেন। অর্থাৎ দুর্ভোগের ছবিটা কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। মেয়র ফিরহাদ হাকিমকে দেখতে পাচ্ছি একেবারে ছাতা নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যে প্লাস্টিক বস্তা যেগুলো রয়েছে সেগুলোকে সরাচ্ছেন মেয়র নিজে। এবং এখানে অবিদা ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, এই সব চারিদিকে দেখুন না কি অবস্থা। এই জলটা যাবে কি করে? জল যাবে কি করে তিনি বলছেন, কারণ বিভিন্ন জায়গায় এইরকম প্লাস্টিক বস্তা রয়েছে, এবং সেক্ষেত্রে ফিরহাদ হাকিম মেয়রকে দেখতে পাচ্ছি তিনি নিজে হাতের ছাতা নিয়ে এইরকমভাবে প্লাস্টিক সেই সবটা সরাচ্ছেন। যদি বৃষ্টি না হয়, এটা গঙ্গার থেকে, গঙ্গা টরিটুম্ব হয়ে রয়েছে, আমি গেছিলাম গঙ্গায়, ওই দিক থেকে ঝাড়খণ্ড সব জায়গা দিয়ে জলটা এসে ভরে যাচ্ছে। আর আমাদের যে এই যে কানালগুলো, এই ক্যানালগুলো তো গঙ্গায় গিয়ে পড়বে। এবার গঙ্গা যদি জল না নিতে পারে তাহলে এই ক্যানালগুলো জলটা ফেলবে কোথায়? কানালগুলো ওভারফ্লো হয়ে এই যে আমার এখানে দেখছেন চেতলায় গঙ্গায় জল চলে যায়, সব লাইনগুলো মানে স্টর্ম ওয়াটারের লাইন গঙ্গায়, এটা ব্যাকফ্লো করে গেছে। শহরবাসীর তো এখন একটাই প্রশ্ন যে এই জলটা কখন নামবে বা কি হবে? এই জলটা আমার যতদূর মনে হয় রাত্রিবেলা 10টার মধ্যে নেমে যাবে। তার কারণ হচ্ছে একটা তো ক্যারিং ক্যাপাসিটি অফ আছে কি বলে পাইপগুলোর, তার মধ্যে ওই সব জায়গায় এই যে প্লাস্টিক জমে রয়েছে। এখানেই তো প্রশ্ন যে যখন প্লাস্টিক বা এই প্রত্যেক দিন রাস্তায় বহু লোক পুরসভার কাজ করে, এইগুলো কি আগে ভাগে দেখা হচ্ছে? এগুলো তো দেখে পরিষ্কার করে, কিন্তু রোজ ওই রাত্রিরে কেউ ফেলে দেয়। সকালবেলা ন্যাচারালি এই বৃষ্টিতে পৌরসভার কর্মীরা কাজ করতে পারেনি। এটা রেগুলার হ্যাবিট হচ্ছে যে আমি আমার বাড়ির নোংরাটাকে নিয়ে ফেলে দেবো রাস্তায়। বিরোধীরা যে প্রশ্ন করছেন বিউটিফিকেশনের নামে সাজানো হচ্ছে, খালগুলো পরিষ্কার হয় না। খালগুলো পরিষ্কার হয়, খালগুলো করছে, কিন্তু একটা ক্যাপাসিটি থাকে 300 mm জল, অর্থাৎ সেই জলটা কলকাতায় কোনো দিন হয়নি। তাহলে বিরোধী রাজ্যরা ভেসে যাচ্ছে কেন উত্তরাখণ্ড ভেসে যাচ্ছে, কেন জম্মু ভেসে যাচ্ছে, কেন পাঞ্জাব ভেসে যাচ্ছে? হ্যাঁ,
বিভিন্ন জায়গায়, তা সেগুলো ভেসে দিল্লি ভেসে যাচ্ছে কেন? সেগুলো ভেসে যাচ্ছে কারণ এখন আমাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে।